লাখো হাজির উপস্থিতিতে আরাফার ময়দানে হজের মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন। মসজিদে নামিরায় খুতবায় মুসলিম উম্মাহ ও ফিলিস্তিনের জনগণের জন্য দোয়া। বিএনপির মুখে ভোটাধিকারের কথা শুনলে হাসি পায়, ৭৪-এর পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র এখনো চলছে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মিয়ানমার আঘাত করলে প্রতিরোধের হুঁশিয়ারি ওবায়দুল কাদেরের, প্রস্তুত সেনাবাহিনী। সেন্ট মার্টিন ইস্যুতে সরকারের আচরণ দাসসুলভ, মন্তব্য মির্জা ফখরুলের। জমজমাট রাজধানীর পশুরহাট, ছোট মাঝারি সাইজের গরুর দিকে আগ্রহ বেশি ক্রেতাদের। ঈদ যাত্রায় বাসে বাড়তি ভাড়া, ট্রেনের স্বস্তি। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে শনিবার দিনভর মুখরিত ছিল আরাফার ময়দান। এবছর হজের খুতবা পাঠ করেন মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ ডক্টর মাহের বিন হামাদ আল মুয়াইকিলি। ফিলিস্তিনিদের উপর নির্মম নির্যাতন হচ্ছে উল্লেখ করে তাদের জন্য দোয়ার আহ্বানও জানানো হয় খুতবায়। আরাফার ময়দান থেকে হাজিরা গেছেন মুজদালিফায়। সেখানে খোলা আকাশের নিচে তারা রাত্রি যাপন করছেন। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, অর্থাৎ আমি হাজির, হে আল্লাহ আমি হাজির। লাখো হাজির কণ্ঠে শনিবার মুখর হয়ে ওঠে গোটা আরাফার ময়দান। হজের অন্যতম ফরজ হল ৯ জিলহজ সূর্যাস্ত পর্যন্ত আরাফার ময়দানে অবস্থান করা। মসজিদে নামিরায় বেলা ১২টার পর হজের খুতবা পাঠ করেন মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ ডক্টর মাহের বিন হামাদ আল মুয়াইকিলি। বাংলা সহ বিশ্বের ৫০টি ভাষায় এর অনুবাদ সরাসরি প্রচারিত হয়। দোয়া হয় ফিলিস্তিনি সহ মুসলিম উম্মার জন্য। ফিলিস্তিনে আমাদের ভাইদের জন্য দোয়া করুন, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য দোয়া করুন। শত্রুর আঘাতে রক্তাক্ত হয়েছে ফিলিস্তিনিরা, তারা অভুক্ত। খাবার, ওষুধ সহ অন্যান্য প্রয়োজনীয় জিনিস তাদের কাছে যেতে বাধা দেয়া হচ্ছে। আরাফার ময়দানে জোহর এবং আসরের নামাজ আদায় করে সূর্যাস্ত পর্যন্ত সেখানে অবস্থান করে হাজিদের গন্তব্য মুজদালিফা। আল্লাহু আকবার। সেখানে মাগরিব ও এশার নামাজ একসাথে আদায় করাই নিয়ম। সারা রাত মুজদালিফায় অবস্থান করে রবিবার ভোরে মুজদালিফা থেকে মিনায় পৌঁছে শয়তানকে পাথর নিক্ষেপ এবং কোরবানি করবেন হাজিরা। তারপর ইহরাম ছেড়ে মিনা থেকে মক্কায় গিয়ে পবিত্র কাবা শরীফ ৭ বার তাওয়াফ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মক্কা থেকে আবার মিনায় ফিরবেন হাজিরা। মিনায় আরও ২ দিন অবস্থান করে প্রতীকী শয়তানকে লক্ষ্য করে পাথর ছুড়বেন। আনুষ্ঠানিকতা শেষে হাজিরা মক্কায় ফিরে যাবেন এবং শেষবারের মতো কাবা তাওয়াফ করবেন। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভোট চুরি করে ক্ষমতায় থাকা যায় না। ৯৬ বেগম খালেদা জিয়ার পদত্যাগ তার প্রমাণ। তিনি বলেন, যে দলের প্রতিষ্ঠাতা হা না ভোটের মাধ্যমে ভোট চুরি করে ক্ষমতায় টিকিয়ে রেখেছিল, তাদের মুখে গণতন্ত্র আর ভোটাধিকারের কথা শুনলে হাসি পায়। শনিবার গণভবনে কৃষক লীগের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করে তিনি মন্তব্য করেন। প্রধানমন্ত্রী বলেন, বিএনপি জামায়াত শুধু ক্ষমতায় থেকেই নয়, আন্দোলনের নামে বৃক্ষ নিধন করেছে। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। সারা দেশে প্রায় ৫৫ লাখ বৃক্ষরোপণের টার্গেট নিয়েছে ক্ষমতাসীন দলের সহযোগী সংগঠন কৃষক লীগ। শনিবার গণভবনে কৃষক লীগের উদ্যোগে ৩ মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বক্তব্যে সমবায়ের মাধ্যমে চাষাবাদ ও কৃষিকে যান্ত্রিকীকরণের উপর গুরুত্ব দেন তিনি। বলেন, ক্ষমতা থেকে কৃষকদের নিয়ে ছিনিমিনি খেলেছেন জিয়া ও খালেদা জিয়া, এমনকি সামাজিক বনায়নের টাকাও মেরে খেত বিএনপি। হাজার হাজার গাছ কেটে ফেলেছিল এই বিএনপি জামাত।
রাস্তার পাশে যত গাছ সব কেটে ফেলেছিল। সামাজিক বনায়নের একটা কর্মসূচি, এই টাকাটা সম্পূর্ণ মেরে দিত। আমরা আসার পরে এখন আমরা সেই সামাজিক বনায়নে যারা এই কাজটা পায়, তারা যে গাছগুলি লাগায়, যত্ন করে, বড় হয়, তার 70% যাতে তারা মানে যেটা লাভ পাবে, লাভের 70% এরা পাবে, সেই ব্যবস্থা কিন্তু আমরা করে দিয়েছি। প্রধানমন্ত্রী বলেন, কৃষি জমি নষ্ট করে শিল্পায়ন নয়, কৃষি সেচকে সম্পূর্ণ সৌর বিদ্যুতে আনার পরিকল্পনা সরকারের। বিএনপির মুখে গণতন্ত্র ও ভোটাধিকার প্রসঙ্গেও মন্তব্য করেন। জিয়াউর রহমান অবৈধভাবে ক্ষমতা দখল করে এদেশের ভোটের সমস্ত অধিকারগুলি কেড়ে নিয়েছে। তার সেই হ্যানা ভোট দিয়ে যাত্রা শুরু, অবৈধ ক্ষমতাকে বৈধ করার জন্য। এরপর আবার একাধারে সেনাপ্রধান, তারপরে আবার নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা দিয়ে ক্ষমতায় এসে সেই রাষ্ট্রপতি নির্বাচনী প্রহসন। কিন্তু জনগণের ভোট চুরি করলে কেউ কিন্তু ক্ষমতায় থাকতে পারে না। এটা কিন্তু বাংলাদেশের জনগণ এই ব্যাপারে খুব সচেতন। 15 ফেব্রুয়ারি নির্বাচন হয়, খালেদা জিয়া দ্বিতীয়বার ক্ষমতা এসেছে বলে খুব একটা বিরাট গর্ব। কিন্তু কি দেখা গেল, জনগণের আন্দোলনের ফলে 30শে মার্চ তাকে পদত্যাগ করে চলে যেতে হয়। অর্থাৎ ভোট চুরির অপরাধেই কিন্তু তাকে ক্ষমতাচ্যুত করা হয়। সরকার প্রধান বলেন, বঙ্গবন্ধুকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে 74-এ খাদ্য সংকট সৃষ্টি হয়, সেই ষড়যন্ত্র এখনো অব্যাহত। নগদ টাকা দিয়ে কেনা খাদ্য কিন্তু আসতে দেয়নি, কৃত্রিমভাবে সেখানে একটা দুর্ভিক্ষ সৃষ্টি করা হয়েছিল। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, কারোর সাথেই যুদ্ধ চায় না বাংলাদেশ, তবে মিয়ানমার বাংলাদেশের ভূখণ্ডে আঘাত করতে এলে পাল্টা জবাব দেওয়া হবে। ওবায়দুল কাদের আরো বলেন, জাতিসংঘের মতো প্রতিষ্ঠান এখন নখদন্তহীন সংস্থায় পরিণত হয়েছে, তাদের কথা কেউ শোনে না বলে মন্তব্য করেন তিনি। মহিবুল্লাহ মহিবের রিপোর্টে বিস্তারিত। রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আমাদের প্রধানমন্ত্রী যেখানেই যান, সেন্ট মার্টিনে মিয়ানমার সেনাবাহিনীর উস্কানি প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশ আক্রান্ত হলে তার জবাব দেওয়ার জন্য প্রস্তুতি রয়েছে বাংলাদেশের। আমাদের আকাশ সীমাও তারা দু একবার লঙ্ঘন করেছিল, তারপরে আমরা কিন্তু তখন প্রধানমন্ত্রীর নির্দেশে ধৈর্য ধরেছিলাম। আমরা যুদ্ধ চাই না। সেক্ষেত্রে যদি সেন্ট মার্টিন বেদখল হয়ে যায়, বাংলাদেশ আসলে কোন প্রক্রিয়া এটাকে এই সার্বভৌমত্ব রক্ষা করবে? আমরা তো আক্রান্ত হলে সে আক্রমণের জবাব তো আমরা দেব। আমরা আমাদেরকে এত খাটো করে দেখি কেন? আমরাও প্রস্তুত। আমরা আক্রমণ করব না, কিন্তু আক্রান্ত হলে কি আমরা ছেড়ে দেব? এ সময় তিনি বলেন, মানবিক কারণে বাংলাদেশে রোহিঙ্গা প্রবেশের সীমান্ত খুলে দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈশ্বিক মন্দা পরিস্থিতিতে বাংলাদেশ অর্থনৈতিক চাপে আছে জানিয়ে তিনি বলেন, রোহিঙ্গা এখন বাংলাদেশের জন্য বাড়তি চাপ। কিন্তু এই রোহিঙ্গাদের পুনর্বাসনে তাদের জন্য যে সাহায্যের পরিমাণটা ছিল, সেটাও কিন্তু অনেক কমে গেছে। আমাদের এমনি অর্থনৈতিক চলমান সংকটে আমরা নিজেরাই সংকটে আছি, সেখানে এতগুলো 11-12 লাখ রোহিঙ্গা যাদের সন্তান সন্ততি হয়ে সংখ্যা বাড়ছে, এই বোঝাটা আমাদের জন্য একটা বাড়তি চাপ। জাতিসংঘের মতো প্রতিষ্ঠান নখদন্তহীন সংস্থায় পরিণত হচ্ছে। আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার যে স্বপ্ন দেখছে বিএনপি, তা দিবা স্বপ্নে পরিণত হবে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরকার পরিবর্তনের মাধ্যমটা হলো নির্বাচন। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। এদিকে সেনাবাহিনীর প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ বলেছেন, মিয়ানমার সীমান্তের বিষয়ে বিজিবি ও কোস্টগার্ড তদারকি করছে, সেনাবাহিনীও প্রস্তুত আছে, পরিস্থিতি অন্যদিকে গেলে সমুচিত জবাব দেওয়া হবে।
শনিবার দুপুরে শরীয়তপুরে বাংলাদেশ সেনাবাহিনীর ৯ম পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে শেখ রাসেল সেনানিবাসে একটি ইউনিটের পতাকা উত্তোলনের পর সাংবাদিকদের তিনি কথা বলেন। সেনাপ্রধান আরও বলেন, বাংলাদেশ কারোর সাথে যুদ্ধে যেতে চায় না, কিন্তু কেউ যদি ইচ্ছে করে যুদ্ধ চাপিয়ে দিতে চায় তাহলে ছাড় দেওয়া হবে না। এস এম শফিউদ্দিন আহমেদ বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী সব ব্যবস্থা নেওয়া হচ্ছে, আক্রান্ত হলে সমুচিত জবাব দেওয়া হবে। আমাদের দেশে যদি বহিঃশত্রু আক্রমণ হয় সেটাকে প্রতিহত আমরা করব, এ বিষয়ে কোনো সন্দেহ। বর্ডার ভায়োলেশন, এটা কিন্তু আমাদের ওখানে বর্ডার গার্ড আছে, আমাদের কোস্ট গার্ড আছে, তারা বিষয়টা সম্পূর্ণ তদারকি করছে এবং সরকারের নির্দেশ অনুযায়ী কিন্তু প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। আমরা কিন্তু খুব প্রস্তুত আছি, যদি এর চেয়ে লেভেল অন্যদিকে যায় তার সমুচিত ব্যবস্থা আমরা নিব। আমাদের শুধু সেনাবাহিনী, আমি জানি নৌবাহিনী, বিমান বাহিনী তারাও প্রস্তুত, বাট এখনও পর্যন্ত এমন কিছু হয় নাই যাতে ডিফেন্স ফোর্সকে চলে যেতে হয়। আপনারা জানেন যে সব কিছুর একটা লেভেল আছে, ডিপ্লোম্যাটিক লেভেল ফেল করলে আমাদের যে বর্ডারে যারা আছে তারা হোম মিনিস্ট্রির আন্ডারে, তারা ফেল করে তার কোনটা ডিফেন্স। এই ধরনের কর্মকাণ্ডের জন্য ডিফেন্স আগে চলে গেলে তো তাহলে আমাদের মনে হবে যে আমরা যুদ্ধ করতে যাচ্ছি। আমরা তো যুদ্ধ করতে চাই না, আমরা সবার সঙ্গে বন্ধুত্ব বজায় রাখতে চাই। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সেন্ট মার্টিন ইস্যু নিয়ে সরকারের আচরণ দাসসুলভ। বিষয়টিকে দুঃখজনক উল্লেখ করে তিনি বলেন, কতটা নত যেন যে মিয়ানমারের মতো দেশকেও কিছু বলা যাচ্ছে না। তিনি দাবি করেন, জাতির এমন ঘোর অমানিসা কখনো এসেছে বলে মনে হয় না। আহমেদ সরোয়ারের রিপোর্ট। 16 জুন সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে শনিবার জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজে এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজে। এতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সেন্ট মার্টিনে বেশ কিছুদিন ধরে কেউ যেতে আসতে পারছে না, অথচ সরকারের কোনো বক্তব্য নেই। কি দুঃখজনক, কি বল, কত ব্যর্থতাই সরকারের, যে আমার একটা দ্বীপ, সেই দ্বীপে আমরা যেতে পারছি না। সেই দ্বীপে গেলেই আপনার অন্য দেশ থেকে গুলি করে মেরে ফেলা হচ্ছে, মেরেও ফেলেছে। অথচ এখন পর্যন্ত সরকার এই ব্যাপারে কোনো রকমের কোনো একটা বক্তব্য পর্যন্ত দেয়নি। বরঞ্চ হোম মিনিস্টার সাহেব বললেন যে এখন এমন কোনো অবস্থা হয়নি যে যেটাতে আমরা একটা এই ধরনের একটা স্টেটমেন্ট বা কিছু বলবো। এই যে নতজানু, মিয়ানমারের মতো একটা দেশকেও কিছু বলা যাবে না, এটা কতটা আপনার আপনার দাসসুলভ মনোভাব হতে পারে। বিএনপি মহাসচিব বলেন, 16 জুন শুধু সংবাদপত্রের জন্য কালো দিবস নয়, প্রতিটি দিনই এখন পুরো জাতির জন্য কালো দিবস। যে জাতির জন্য এর চেয়ে ঘনঘোর অমানিসার কখনো এসছে বলে আমার কাছে মনে হয় না। আমরা সব দিক দিয়ে আপনার এই জাতির সমস্ত আশা আকাঙ্ক্ষা, তার অস্তিত্ব আজকে বিপন্ন করে ফেলা হয়েছে। তার ভাইদেরকে পাসপোর্ট পাইয়ে দেওয়ার জন্য সে আপনার পুরোপুরি জালিয়াতির আশ্রয় নিয়েছে। আমরা কল্পনা করতে পারি যে সেনাবাহিনীর একজন সাবেক প্রধান সে এই জালিয়াতি করবে, এটা আমাদের কখনো আপনার চিন্তা করতে পারি না। আমরা পুলিশ প্রধান সেই রকম ভয়াবহভাবে ডাকাতি করে আপনার গোটা দেশে একটা সাম্রাজ্য করে তুলবে, আপনার তার দুর্নীতির এগুলো চিন্তা করা যায় না। কিন্তু এরা সেটা কি সম্ভব করেছে। নগদ প্রতি টাকায় 5 পয়সা করে কমিশন আছে, এই কমিশনটা বাইরে চলে যায়, কোথায় যায়? আমি কিন্তু জানতে চাইছি টাকাটা কোথায় যায়। আমি এখনো এই সম্পর্কে কোনো উত্তর পাইনি। এর উত্তর একটাই, উনি কালকে ধারাভাবে বলছেন সেক্রেটারি সাহেব যে বিএনপি আপাত মস্তক সব নাকি দুর্নীতিবাজ। মানে কি বলবো, এটা ব্যাপার হচ্ছে যে আজকে জাতির সামনে মিথ্যা কথা বলে, প্রতারণা করে গোটা জাতিকে তারা ভেবেছে যে বোকা, সব বোকা। রাজনৈতিক মহলে ঐক্যমত তৈরি করেছেন দাবি করে মির্জা ফখরুল বলেন, সরকারকে যেতে হবে, নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচন দিতে হবে। এটা অস্বীকার করার কোনো উপায় নেই। আমরা বাম ডান সবাইকে কিন্তু একটা জায়গায় নিয়ে এসেছি যে সরকারকে যেতে হবে। আহমেদ সরোয়ার, বাংলা ভিশন, ঢাকা। এদিকে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, মিয়ানমার সেন্ট মার্টিনের কাছে যুদ্ধ জাহাজ নিয়ে দেশের সার্বভৌমত্বের উপর আঘাত হানার চেষ্টা করছে। উদ্ভূত পরিস্থিতি নিয়ে তিন বাহিনীর কোনো ভূমিকা নেই।
শনিবার বিকেলে রংপুর সার্কিট হাউসে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। জিএম কাদের বলেন, শেষ পর্যন্ত মিয়ানমারের চাপ সামলাতে না পারলে সরকার সরে এসে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার মতো কাজ করে বিশ্বে মহানুভবতার পরিচয় দেবে। এরকম পাহাড় সমান ঘটনা নানাভাবে ধামাচাপা দিয়েছে তারা। জিএম কাদের আরো বলেন, এবারের উচ্চাভিলাষী বাজেটে দেশের মানুষের মধ্যে বড় বৈষম্য তৈরি করেছে সরকার। দীর্ঘদিন থেকে তারা এখানে হামলা চালিয়ে যাচ্ছে। সরকার যেখানে কোস্টগার্ড শুনলাম তারা সরে আসছে। সেনাবাহিনী, নৌবাহিনী, আমাদের বিমান বাহিনী অনেক শক্তিশালী, অনেক কিছু আমরা শুনি, কিন্তু তাদের কোনো ভূমিকা আমরা দেখছি না। এখন মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে, এটা দুঃখজনক। আমাদের সার্বভৌমত্ব রক্ষা করা সরকারের দায়িত্ব। আমি সংসদ থাকলে এই কথাটা তুলে ধরতাম। সংসদে এখন বক্তব্য দেওয়া উচিত সরকারের তরফ থেকে, বা সংসদের বাইরে বক্তব্য দেওয়া উচিত কী হচ্ছে, কেন হচ্ছে এবং ওনারা কী করছেন। আমরা উৎকণ্ঠিত, জনগণ এর উত্তর চায়। বিএনপির বিভিন্ন কমিটিতে পুনর্গঠনের অংশ হিসেবে কেন্দ্রীয় নির্বাহী উপদেষ্টা কমিটিতে রদবদল করা হয়েছে। শনিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা বিজ্ঞপ্তিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল এবং জাতীয় নির্বাহী কমিটিতে ডক্টর আসাদুজ্জামান রিপনকে ভাইস চেয়ারম্যান, জহির উদ্দিন স্বপন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, রুহুল কুদ্দুস তালুকদার দুলু সহ 10 জনকে উপদেষ্টা এবং অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, সৈয়দ ইমরান সালে প্রিন্স ও শহীদুদ্দিন চৌধুরী আনীকে যুগ্ম মহাসচিব করা হয়েছে। জেকে গোলস সহ 4 জনকে সাংগঠনিক সম্পাদক এবং সুলতান সালাউদ্দিন টুকুকে প্রচার সম্পাদক করা হয়েছে। এছাড়া চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য করা হয়েছে ডক্টর আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান ও আমির খসরু মাহমুদ চৌধুরী সহ 11 জনকে এবং স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু দ্য চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য করা হয়েছে শামা ওবায়েদ, ব্যারিস্টার নাসিরউদ্দিন অসীম, ব্যারিস্টার কায়সার কামাল, তাবিত আউয়াল, ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ও ফারজানা শারমিন পুতুল সহ 18 জনকে। রাজধানীর কোরবানির পশুর হাট এখন জমজমাট। শনিবার দুপুর থেকে ক্রেতাদের উপস্থিতি বাড়তে থাকে। বড় আকারের গরুর চাহিদা তুলনামূলক কম, তবে ছোট ও মাঝারি সাইজের গরুর দিকে আগ্রহ বেশি ক্রেতাদের। তবে বিক্রেতারা জানিয়েছেন, প্রত্যাশিত দাম না পাওয়ায় বিক্রি করতে পারছে না তারা। মিরাজ হোসেন গাজীর রিপোর্ট। দেশের বিভিন্ন অঞ্চল থেকে বিক্রেতারা কদিন আগেই এসেছেন ঢাকার অস্থায়ী পশুর হাটগুলোতে। নানা জাত ও আকারের গরু নিয়ে ক্রেতাদের অপেক্ষায় তারা। রাজধানীর কমলাপুর পশুর হাটে শনিবার দুপুরের পর থেকেই বাড়তে থাকে ক্রেতাদের আনাগোনা। মৌসুমী পশু বিক্রেতাদের অনেকেই বলছেন, কাঙ্ক্ষিত দামের সাথে ক্রেতাদের দামের পার্থক্য অনেক, তাই এবছর লোকসান গুনতে হবে বলেও আশঙ্কা কারো কারো। যে গরু 1.5 লাখ 1,70,000 কিনা, সেই গরুর দাম বলে 1,20,000 1,10,000 বেচতে পারি নাই। আজ 3 দিন আইছি, বসে আছি, একটা গরু বেচতে তাও লসে। তো একটা গরু পিছু দেখাইছি যে আপনার 30-40 হাজার টাকা লস হয়েছে, তো আমরা বেচতে পারছি না। তো এইভাবে গরুগুলো আছে আর কি। এখন নিয়ে আনছি এখানে কমলাপুরে হাটে, দামে দরে সেমন পোষাইছে না, গরু আমি এখানে ছাড়িনি, বুঝতে পারছেন। এখন দামের দরে হলে গরু ছেড়ে দেবে। সাধারণত রাজধানীর অনেক বাসিন্দাই কোরবানির ঈদের আগের দিন পশু কিনে থাকেন, তবুও দরদাম যাচাই করতে হাটে এসেছেন আগে ভাগেই। যা পরিস্থিতি দেখা যাচ্ছে, 30-40 হাজার টাকা একটা গ্যাপ রয়ে যাচ্ছে। ওই সামান্যর কারণে ওনারাও ছাড়ছে না, আমরাও নিতে পারছি না, এটাই হচ্ছে বাস্তবতা। যেগুলো দেখা যায় যাদের একটু বড় গরু তাদের ক্ষেত্রে দাম তুলনামূলক রিজনেবল, কিন্তু যাদের এই একটু মিডিয়াম সাইজের গরু, এই গরুগুলোকে আরো বেশি তারা দাম চাচ্ছে, যেটা আসলে সবার জন্য কষ্ট হয়ে যাচ্ছে। ক্রেতা বিক্রেতাদের অনেকেই বলছেন, কুরবানির ঈদের আগের দিন পশু বেচাকেনা বাড়তে পারে। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। এদিকে কোরবানির ঈদ সামনে রেখে দা, বটি, ছুরি, চাপাতি তৈরিতে ব্যস্ত কামাররা। কোরবানির এসব সরঞ্জাম কিনতে বাজারে ক্রেতার সমাগমও বাড়ায় ব্যস্ত সময় পার করছেন বিক্রেতারাও। কয়লা, লোহার দাম বৃদ্ধির কারণে গতবারের তুলনায় এবার দাম বেশি বলে জানান বিক্রেতারা। শুভ মাহফুজের রিপোর্ট। দরজা কড়া নাড়ছে কোরবানির ঈদ, তাই টুংটাং শব্দ আর কয়লার গন্ধ কারণ বাজারের কামারপাড়ার চারপাশ। দোকানগুলোতে সাজিয়ে রাখা হয়েছে দা, বটি, চাপাতি ও ছোট বড় নানান সাইজের ছুরি। ক্রেতারা চাপাতির সঙ্গে ছোট ছুরি কিনছেন পশুর চামড়া ছাড়ানোর জন্য। অনেকে আসছেন পুরনো ছুরি চাপাতি ধারাতে। আমি নতুন প্রতি বছর 2-1টা ছুরি কিনি,
আর পুরাতন যেগুলি চাপাটি কিংবা বটিগুলি আছে এগুলি ধারাইতে আসে। আজকে নেব আমি ওই চাপাতি নেব, তারপর কুড়াল নেব, ছুরি নেব ছিলাবার জন্য, জবাই করার জন্য। বাট এখানে অ্যাভেলেবল পাওয়া যায়, এই জন্য আমরা আসি এখানে। ছুরি টুরি কিনতে আসছি আর কি, আজকেই তো শেষ, জবাই নিজেই দেই, তাই ছুরিটা নিতে আসলাম আর কি। সারা বছর তেমন কাজ না থাকলেও কোরবানি আসলে বাড়ে চাহিদা। নতুন দা বটি তৈরির পাশাপাশি ব্যস্ততা বেড়েছে পুরনো সরঞ্জাম ধার দেওয়ার কাজেও। তাই এ সময়ে দম ফেলার ফুরসত পান না কারিগররা। কিন্তু ঈদ উপলক্ষে একটু বেশি কামের চাপ থাকে, গতকালকের তুলনায় একটু কামের চাপ একটু বেশি আছে। লোহা, কয়লা ও শ্রমিকের মজুরি বাড়ায় এবার গত বছরের তুলনা দামও বেড়েছে। ভালো মানের একটা চাকু কিনলে 800-1000 টাকা লাগে, আর এটা নর্মাল হইলে 500-600 টাকায় কেনা যায়। দাম বাড়ার কারণে তো সব কিছুর দামও বাড়তি, লোহার দাম বাড়তি, করার দাম বাড়তি, লোকজনের বেতন বাড়তি। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। শেষ মুহূর্তে ঈদযাত্রায় ঘরমুখ যাত্রীদের চাপ বেড়েছে রাজধানীর ট্রেন ও বাস টার্মিনালগুলোতে। শনিবার কমলাপুর স্টেশনে যাত্রীদের চাপ থাকলেও ভোগান্তি কম, উল্টো চিত্র সড়কপথে। মহাখালী বাস টার্মিনালে বাসের অপেক্ষায় ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে যাত্রীদের। লোকাল বাসগুলোতে জোর করে আদায় হচ্ছে অতিরিক্ত ভাড়া। বিস্তারিত ফরুক বাবুর রিপোর্টে। কমলাপুর স্টেশনে সকাল থেকেই ঘরমুখ যাত্রী নিয়ে বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাচ্ছে ট্রেন। নেই শিডিউল, বিপর্যয়, ছোট বড় সবার মাঝেই স্বস্তি। যাত্রাপথে ভোগান্তি এড়াতে রেলপথ বেশি পছন্দ যাত্রীদের। নানুবাড়ি ঈদ করতে যাচ্ছি, ওখানে যে অনেক মজা হবে, সব ভাই বোনেরা আর আমরা সবাই একসাথে অনেক মজা করবো ঈদে। অনলাইনে টিকিট কেনা সবাই নির্বিঘ্নে প্রবেশ করতে পারছেন স্টেশনে। টিকিট চেকার ও নিরাপত্তা বাহিনীর তল্লাশি পেরিয়েই যেতে হচ্ছে প্ল্যাটফর্মে। অনলাইনে ঢোকার সঙ্গে সঙ্গে 5-10 মিনিটের, 5 মিনিটও না, 2-4 মিনিটের ভিতরে সব টিকিট শেষ হইতেছে। বাধ্য হয় তখন টিকিট নিতে হয় বাইরে থেকে। এদিকে মহাখালীতে যাত্রীর তুলনায় বাস কম থাকায় ভোগান্তিতে মানুষ। দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকেও অনেকে পাচ্ছেন না সিট। এছাড়া লোকাল বাসে 200 থেকে 400 টাকা অতিরিক্ত ভাড়া নেয়ার অভিযোগ যাত্রীদের। খালি গাড়িতে নিয়ে আসতেছে, তারপরে তারা বাস সার্ভিসে পারতেছে, অনেক মানুষ বের করছে। গরমে কষ্ট হয়ে যে বাচ্চা নিয়ে আসছি, 1.5 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি, সিট পাইতেছি না। সবসময় 150 টাকা, আজকে 400 টাকা চায়, 500 টাকা চায়, এটা কোন ধরনের ব্যবহার? 477 টাকা ভাড়া, এর মধ্যে আমরা 500 টাকা নিচ্ছি। অন্তত 5-6টা জায়গায় প্রচুর জ্যাম, এই জ্যামের জন্য গাড়ি আসতে পারতেছে না, যার কারণে আমরাও টিকিট দিতে পারছি না পর্যাপ্ত পরিমাণে। বিভিন্ন মহাসড়কে যানজটের কারণে বাড়ছে বিড়ম্বনা। ফরুক বাবু, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। লাখো হাজির উপস্থিতিতে আরাফার ময়দানে হজের মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন। মসজিদে নামিরায় খুতবায় মুসলিম উম্মাহ ও ফিলিস্তিনের জনগণের জন্য দোয়া। বিএনপির মুখে ভোটাধিকারের কথা শুনলে হাসি পায়, ৭৪-এর পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র এখনো চলছে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মিয়ানমার আঘাতগুলি প্রতিরোধের হুঁশিয়ারি ওবায়দুল কাদেরের, প্রস্তুত সেনাবাহিনী। সেন্ট মার্টিন ইস্যুতে সরকারের আচরণ দাসসুলভ, মন্তব্য মির্জা ফখরুলের। জমজমাট রাজধানীর পশুর হাট, ছোট মাঝারি সাইজের গরুর দিকে আগ্রহ বেশি ক্রেতাদের। ঈদযাত্রায় বাসে বাড়তি ভাড়া, ট্রেনে স্বস্তি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা বিষয় সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।